আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমরা রেওয়ামিল করতেছিলাম নবম ও দশম শ্রেণী হিসাব বিজ্ঞান অধ্যায় 9। তো এই রেওয়ামিল যখন আমরা সুন্দরভাবে আত্মস্থ করতে চাই, এই অধ্যায়টা খুব ভালো করে বুঝতে চাই, এই জন্য তোমাদের পাঠ্য বইয়ে কয়েকটা সৃজনশীল দিছে। আজ আমরা এর সৃজনশীল 1 নাম্বারটা সমাধান করব। তো ভাইয়া দেখো উদ্দীপকে কি বলছে। আমরা দেখো পাঠ্য বইয়ের সৃজনশীল 1, তোমাদের উদ্দীপকে বলছে কি, শিহাব অ্যান্ড ব্রাদার্স এর 2017 সালের ডিসেম্বর উদ্ধৃতগুলো ছিল নিম্নরূপ। এটা প্রতিষ্ঠান শিহাব অ্যান্ড ব্রাদার্স, তার 2017 সালের বিভিন্ন লেনদেন সেই উদ্ধৃতগুলো নিচে দেওয়া আছে। তো সেগুলো কি কি চলো দেখি। মূলধন 1,10,000 টাকা, হাতে নগদ 1/1/2025 15,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, প্রদেয় হিসাব 15,000 টাকা, উত্তোলন ছিল 10,000 টাকা, ক্রয় 30,000 টাকা, বিক্রয় 45,000 টাকা, বিনিয়োগের সুদ 3,000 টাকা, সমাপনী মজুত পণ্য 12,000 টাকা, বিমা সেলামি ছিল কত 5,000 টাকা, আমদানি শুল্ক 3,500 টাকা, কমিশন প্রাপ্তি 2,000 টাকা, বিনিয়োগ ছিল কত 30,000 টাকা, ব্যাংক জমার সুদ ছিল 500 টাকা। এরপরে আসবাবপত্র যার পরিমাণ ছিল 40,000 টাকা, বিজ্ঞাপন ছিল 1,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য যার পরিমাণ ছিল কত 25,000 টাকা। এরপরে সমাপনী ব্যাংক জমা ছিল 6,000 টাকা। এই ছিল উদ্দীপকের সামগ্রিক তথ্য। এখন আমরা দেখি সৃজনশীল এসে কি বলে। সৃজনশীল কতে দেখো কি বলছে, শিহাব অ্যান্ড ব্রাদার্স এর রেওয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। শিহাব অ্যান্ড ব্রাদার্স এর রেওয়া মিলে কোন কোন দফা আসবে না সেটা জানতে চাইছে, তাই না? চলো ভাইয়া এটা সমাধান করি আমরা। এখন দেখো এই উদ্দীপকটা যদি খেয়াল করি, আমরা জানি রেওয়া মিলে কি কি আসে না, তাই না? হাতে নগদ, ব্যাংক জমা এগুলো 1 তারিখেরটা আসে না, আর মজুত পণ্য মনিহারি এগুলো 31 তারিখেরটা আসে না। তো এই উদ্দীপক যদি খেয়াল করি, দেখো হাতে নগদ 1/1/2025, তার মানে এই এন্ট্রিটা আসবে না রেওয়া মিলে, যার পরিমাণ কত 15,000 টাকা। এরপরে দেখো মজুত পণ্য দেওয়া আছে দুইটা, একটা দেখো সমাপনী মজুত পণ্য 12,000 টাকা, আর একটা দেওয়া কি প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা। তাহলে সমাপনী মজুত পণ্য আসে না, রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য আসবে না, তাহলে আমরা এইটা আনতে পারবো না 12,000 টাকা। তো এই এন্ট্রিটা তাহলে কি সমাপনী মজুত পণ্য 12,000 টাকা আর হাতে নগদ 15,000 টাকা, এই দুটা এন্ট্রি আসবে না। তো এই দুটা সমষ্টি করলে, যোগফল করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। খেয়াল করো আমরা এভাবেই করছি। শিহাব অ্যান্ড ব্রাদার্স এর রেওয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। এখন কি করলাম, ওই দুইটা এন্ট্রি আমরা লিখলাম। হাতে নগদ 1/1/2025 15,000 টাকা। এরপরে দেখো সমাপনী মজুত পণ্য যার পরিমাণ ছিল 12,000 টাকা, এই দুটা যোগ করলে হয় 27,000 টাকা। দুই দাগ দ্বারা আমরা ক্লোজ করলাম। তাহলে এইটাই হবে আমার সৃজনশীল কয়ের আনসার। ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি, এটা আমরা সহজেই সমাধান করতে পারলাম। এরপরে দেখো সৃজনশীল খতে এসে কি বলছে ভাইয়া। সৃজনশীল খতে বলছে কি জানো, উপযুক্ত খতিয়ানের উদ্ধৃত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্স এর একটি রেওয়া মিল প্রস্তুত করো। তোমাকে রেওয়া মিল প্রস্তুত করতে বলছে সৃজনশীল খতে, মানে 4 মার্ক পাবা তুমি এটা করতে পারলে। তো এই ডাটাগুলো আমরা দেখলাম কি কি আসবে না, এর ব্যতীত সকল ডাটা নিয়ে একটা রেওয়া মিল প্রস্তুত করব। দেখো আমরা কিভাবে করছি। উপরে লিখলাম কি, শিহাব অ্যান্ড ব্রাদার্স এর রেওয়া মিল বছরের শেষের দিন লিখলাম 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত বছরের জন্য। আমরা 5 কলমে একটা ছক করলাম। তারিখ, সরি এটা হবে ক্রমিক নাম্বার, তোমরা কারেকশন করে নিও, এটা হবে ক্রমিক নাম্বার। হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, 5 কলমে ছক করলাম। এরপরে প্রথম ছিল মূলধন যার পরিমাণ ছিল 1,10,000 টাকা। আমরা জানি মূলধন মানে কি আদম রেওয়া মিলে ক্রেডিট পাশে যায়। আরেকবার শোনো, আদম মানে কি আয় দায় মূলধন, রেওয়া মিলে ক্রেডিট পাশে যাবে। আর কি আছে, বেউস মানে কি ব্যয় উত্তোলন সম্পদ, তো এইগুলো সবসময় রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। তো আদমের মূলধন যাবে কোথায়, রেওয়া মিলের ক্রেডিট পাশে। তো 1,10,000 টাকা রেওয়া মিলের ক্রেডিট পাশে লিখলাম। প্রাপ্য হিসাব এটা আমার জন্য সম্পদ, তাই কি কই লিখলাম, এটা 25,000 টাকা ডেবিট পাশে। প্রদেয় হিসাব দায় যায় কই, দায় যায় রেওয়া মিলের ক্রেডিট পাশে। উত্তোলন বেউসের মানে উত্তোলন রেওয়া মিলে সবসময় ডেবিট পাশে যাবে, তাই ডেবিট পাশে 10,000 টাকা লিখলাম।
এরপর আছে কি ক্রয়, ক্রয় কি, ক্রয় মানে ব্যয়, তো বেউস, ব্যয় মানে কি রেওয়া মিলে ডেবিট পাশে যাবে, তো ক্রয় লিখলাম 30,000 টাকা। বিক্রয়, বিক্রয় আমার জন্য আয়, আদমের তার মানে কি রেওয়া মিলে ক্রেডিট পাশে যাবে, 45,000 টাকা লিখলাম। বিনিয়োগের সুদ, আমি বিনিয়োগ করছি তাতে সুদ পাইছি, তো বিনিয়োগের সুদ আমার জন্য আয়, আমি একটা গরুর ফার্মে 2 লাখ টাকা বিনিয়োগ করলাম, এই মাসে আমি ইন্টারেস্ট পাইলাম, লাভের একটা অংশ পাইলাম, সুদ পাইলাম, তো এটা আমার জন্য আয় না, এই জন্য বিনিয়োগের সুদটা আমি কি করলাম ক্রেডিট পাশে লিখলাম 3,000 টাকা। এরপর বিমা সেলামি, বিমা সেলামি আমার জন্য ব্যয়, আমার প্রতিষ্ঠানের জন্য বিমা সেলামি কি ব্যয়, তো ব্যয় রেওয়া মিলে ডেবিট পাশে যায়, তাই 5,000 টাকা ডেবিট পাশে লিখলাম। আমদানি শুল্ক, আমদানি শুল্ক জিনিসটা কি, বিদেশ থেকে পণ্য সামগ্রী যখন আনার সময় সরকারকে কর দিতে হয়, শুল্ক দিতে হয়, এটা আমার জন্য ব্যয়। ঠিক আছে, এই জন্য আমরা কি লিখলাম, আমদানি শুল্ক 3500 টাকা, এটা রেওয়া মিলে ডেবিট পাশে অন্তর্ভুক্ত করলাম। তারপর আছে কি দেখো কমিশন প্রাপ্তি, কমিশন মানে কি আমি একটা লোকের হয়ে এজেন্ট হিসেবে কাজ করতেছি, আমি একটা কমিশন পাইছি, এটা আমার জন্য আয়, তো আয় কই যায়, আয় যায় রেওয়া মিলের ক্রেডিট পাশে, এই জন্য কমিশন প্রাপ্তি 2,000 টাকা ক্রেডিট পাশে আমরা আনলাম। তারপর কি বলছে বিনিয়োগ, বিনিয়োগ আমার জন্য সম্পদ, বিনিয়োগ কি আমার জন্য সম্পদ, তো সম্পদ কই যায়, সম্পদ যায় রেওয়া মিলের ডেবিট পাশে, তাই 30,000 টাকা রেওয়া মিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত করলাম। ব্যাংক জমার সুদ, ব্যাংকে আমি টাকা রাখছি 5 লাখ, তার বিনিময়ে বছরে বা মাসে একটা সুদ পাইলাম, এটা আমার জন্য আয় না, আয় কই যায়, আয় যায় রেওয়া মিলের ক্রেডিট পাশে। ব্যাংক জমার সুদ কই নিলাম 500 টাকা ক্রেডিট পাশে। তারপরে আছে কি দেখো আসবাবপত্র, আসবাবপত্র কি আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ, সম্পদ কই যায়, সম্পদ যায় রেওয়া মিলের ডেবিট পাশে, এই জন্য 40,000 টাকা আমরা রেওয়া মিলের ডেবিট পাশে পোস্টিং করলাম। তারপরে দেখো বিজ্ঞাপন, বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট, এটা আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তাহলে বেউস, ব্যয় কোথায় যায়, ব্যয় যায় রেওয়া মিলের ডেবিট পাশে, এই জন্য 1,000 টাকা কি করলাম রেওয়া মিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত করলাম। প্রারম্ভিক মজুত পণ্য, দেখো সমাপনী মজুত পণ্য আসে না, বাট প্রারম্ভিক মজুত পণ্য তো আসে, প্রারম্ভিক মজুত পণ্য আমার জন্য সম্পদ, তো সম্পদ হিসাবে আমরা ডেবিট পাশেই আনলাম 25,000 টাকা। তারপর কি সমাপনী ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা আসে না, সমাপনী ব্যাংক জমা তো আসবে, ব্যাংকে টাকা আছে, এটা আমার জন্য সম্পদ, তো এই জন্য এটা কি করলাম রেওয়া মিলের ডেবিট পাশে লিখলাম 6,000 টাকা। এখন আমরা ডেবিট পাশ যোগ করে ক্রেডিট পাশটা যোগ করব, দুইটা পাশ দেখব মিলে কিনা, দুইটা পাশের অ্যামাউন্ট আমরা চেক করব, তো এই পাশে যদি যোগ করো তুমি দেখো 1,75,500 টাকা আসবে ডেবিট পাশে। তুমি যদি ক্রেডিট পাশটা যোগ করো তখন আসবে 1,75,500 টাকা। এখানে কোনো ঘাটতি নাই, কোনো বেমিল আসে নাই, অমিল আসে নাই, তো অমিল না আসলে আমার আর অঙ্কর কিছু করতে হবে না, যদি আসতো তখন আমরা অনিশ্চিত হিসাব আনতাম, যেহেতু আসে নাই এখানে আমার উত্তর মিলে গেছে, তাহলে এটাই আমার কি কাঙ্ক্ষিত ফলাফল। তো সৃজনশীল খ রেওয়া মিল করতে বলছে, এটা আমরা সমাধান করলাম। এখন আমরা সৃজনশীল গটাকে সমাধান করব, দেখা যাক উদ্দীপকে কি বলে। দেখো বললো কি উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। একটা প্রশ্ন, তার মধ্যে দুইটা পার্ট করছে, একটা পার্টে বলছে কি মুনাফা জাতীয় আয়, আর আরেকটা পার্টে কি বলছে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলছে। তো আমরা এটা সমাধান করি, চলো দেখো এটা সমাধানটা কিভাবে করব। প্রথমে লিখবো উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এখন আমরা 3টা ঘর করব, কয় কলামের ঘর, 3 কলামের। প্রথম কলামে লিখবো বিবরণ, পরে 2টা কলামে টাকা টাকা। এখন একটা টাইটেল দিব মুনাফা জাতীয় আয়, আমরা মুনাফা জাতীয় আয় বের করতেছি না, এই কারণে টাইটেল দিব। এখন এই টাইটেলের মধ্যে মুনাফা জাতীয় আয় গুলাকে আমরা আনবো। দেখো মুনাফা জাতীয় আয় কোনগুলা এটা আমরা জানি, প্রতিনিয়ত ঘটবে না সেটা মুনাফা জাতীয়, যদি টাকা আসে সেটা মুনাফা জাতীয় আয়। তো আমরা মুনাফা জাতীয় আয়গুলো আমরা উদ্দীপক থেকে শনাক্ত করি। দেখো উদ্দীপকের দিকে খেয়াল করো, আমরা যদি উদ্দীপকটা খেয়াল করি দেখো এখানে মুনাফা জাতীয় আয় কি কি আছে। সর্বপ্রথম যদি আমরা দেখি বিক্রয় 45,000 টাকা, আমরা তো প্রতিনিয়তই বিক্রয় করি একটা প্রতিষ্ঠানের জন্য, তো এটা মুনাফা জাতীয় আয়, আর বিক্রয় ফলে টাকা যেহেতু আসে। এরপর দেখো কি বলছে বিনিয়োগের সুদ, আমরা বিনিয়োগ করি সেখান থেকে যে সুদটা পাই এটা প্রতিনিয়ত পাই, এই জন্য এটা কি মুনাফা জাতীয় আয়, যার পরিমাণ কত 3,000 টাকা। আর কি আছে দেখো কমিশন প্রাপ্তি, এরপরে কোনটা পেলাম কমিশন প্রাপ্তি 2,000 টাকা। কমিশন তো আমরা প্রতিনিয়তই পাই, এই জন্য এটা মুনাফা জাতীয় আয়, এটাও আসবে। এরপর কি বলছে দেখো ব্যাংক জমার সুদ, ব্যাংকে যে টাকা রাখি তার সুদটাও কিন্তু আমরা প্রতিনিয়ত পাই, যার পরিমাণ ছিল কত 500 টাকা, তার মানে এটাও আসবে। তাহলে কি আমরা এই অ্যামাউন্ট গুলো এখন জাস্ট পোস্টিং করব। দেখো সেই কাজটাই করছি, কি করছি দেখো বিক্রয় 45,000 টাকা, কমিশন প্রাপ্তি 2,000 টাকা, ব্যাংক জমার সুদ 500 টাকা, বিনিয়োগের সুদ 3,000 টাকা। তো
তো এই 4টা এন্ট্রি আসবে। এখন এই 4টা যদি যোগ করি, যোগফল আসে 50,500 টাকা। এখন আমরা 2 দাগ দ্বারা ক্লোজ করব। এর ফলে আমাদের যে 2টা পার্টে ছিল এই প্রশ্নটা, একটা পার্ট সমাধান হয়ে গেল। এখন পরবর্তী অংশটা সমাধান করব। দেখো টাইটেল দিলাম মুনাফা জাতীয় ব্যয়। এখন একটা জিনিস একটু বুঝো, আমরা যে মূলধন মুনাফা জাতীয় অধ্যায়টা করতাম এটার সাথে একটু স্লাইডলি পার্থক্য আছে। মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে স্লাইডলি পার্থক্য আছে। আমরা যে মূলধন মুনাফা জাতীয় ব্যয়ের অধ্যায়টা করতাম ওইটার মতোই, কিন্তু একটা পার্ট এক্সট্রা করতে হয়। সেটা কি জানো? বিক্রিত পণ্যের ব্যয়। আমরা কি করব, সবার প্রথম বিক্রিত পণ্যের ব্যয়টাকে বের করব। এরপরে যে নর্মালি অ্যাজ ইউজুয়ালি আমরা মূলধন জাতীয় ব্যয়গুলা করি সেগুলো বসায় দিলেই হবে। দেখো প্রথমে কি লিখলাম, বিক্রিত পণ্যের ব্যয়, একটা সাবটাইটেল দিলাম। দেন বিক্রিত পণ্য ব্যয়টা খুব সহজে বের করা যায়। কি করবা, প্রারম্ভিক মজুত পণ্য, ভালো করে শোনো, প্রারম্ভিক মজুত পণ্য তার সাথে ক্রয় যোগ করব। কি করব, ক্রয় যোগ করব। এর সাথে সমাপনী মজুত পণ্যটা বিয়োগ দিব। দেখো উপরে প্রারম্ভিক মজুদ, নিচে কি সমাপনী মজুদ, মাঝখানে ক্রয়। তো এই কাজটা করলে কি হয়ে যায়, আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যায়। দেখো আমি এই কাজটাই করছি। প্রারম্ভিক মজুদ 25,000 টাকা। উদ্দীপকটা খেয়াল করো, দেখো প্রারম্ভিক মজুদ কত ছিল আমাদের, এই যে প্রারম্ভিক মজুদ পণ্য 25,000 টাকা। তো এইটাই লিখলাম। আবার দেখো সমাপনী মজুদ পণ্য কত ছিল, সমাপনী মজুদ পণ্য ছিল 12,000 টাকা, আর ক্রয় ছিল 30,000 টাকা। তো এই তিনটা নিয়ে আমার কাজ করতে হবে, তাই না? তো এটাই করছি। দেখো প্রারম্ভিক মজুদ পণ্য 25,000 টাকা, ক্রয় ছিল 30,000 টাকা, আর বাদ দিব কি সমাপনী মজুদ। এই তিনটা যোগ বিয়োগ করলে ফল আসে কি 43,000 টাকা। আমার একটা অংশ সমাধান। এখন আরেকটা অংশ অ্যাজ ইউজুয়ালি আমরা নর্মালি যেটা করি, মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা প্রতিনিয়ত ঘটে আর টাকা কি চলে যায়, সেটাকে কি বলা হয়, মুনাফা জাতীয় ব্যয়। তো এই কাজগুলোই করছি। এখন এটার নাম দিচ্ছি কি অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। কি নাম দিলাম, অন্যান্য প্রত্যক্ষ ব্যয় বা অন্যান্য প্রত্যক্ষ খরচ। দেন এটার মধ্যে আমরা দেখবো প্রতিনিয়ত কোন ব্যয়গুলো হয়। দেখো উদ্দীপক যদি খেয়াল করি, দেখো কি আছে উদ্দীপকে, উদ্দীপক খেয়াল করলে দেখা যায় বিমা সেলামি। বিমা সেলামি কিন্তু আমি প্রতিনিয়তই দেই, একটা প্রতিষ্ঠানে প্রতিনিয়তই দেয়, টাকা চলে যায়, এই জন্য এটা কি মুনাফা জাতীয় ব্যয়। তারপর কি আছে আমদানি শুল্ক 3500 টাকা। আমদানি শুল্কটাও আমরা প্রতিনিয়ত দেই, এটা মুনাফা জাতীয় ব্যয়, তাহলে এটাও আসবে। আর কি আছে দেখো বিজ্ঞাপন 1000 টাকা। বিজ্ঞাপনটা তো প্রতিনিয়ত দেই, তাই না? এই জন্য এই তিনটা নিয়ে আমার কাজ হইব। দেখো আমরা এই কাজটাই করছি। বিমা সেলামি, আমদানি শুল্ক আর বিজ্ঞাপন, এই তিনটা যোগ করলে হয় কত, আর উপরে ছিল 43,000 টাকা। তো এই সর্বমোট 4টা যোগ করলে আসে 52,500 টাকা। তো আমরা এটা 2 দাগ দ্বারা ক্লোজ করব। যেহেতু এই সৃজনশীলটা 2টা পার্টে বলছে, আমরা 2টা পার্টেই সমাধান করছি। আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীলটা সুন্দরভাবে বুঝতে পেরেছি। যদিও তারপরে কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি ইনশাল্লাহ তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।